প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পরশুদিন বিষয়ভিত্তিক মডেল টেস্ট বাংলাদেশ বিষয়াবলী 1 নম্বর মডেল টেস্ট আমরা নিয়েছিলাম। এখন আমরা ওই মডেল টেস্টের প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করব। এতে আপনাদের একই সাথে যেমন প্রশ্নের উত্তরগুলো জানা হয়ে যাবে এবং ব্যাখ্যা করার কারণে এখান থেকে আরও সম্পূরক অনেক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো সবাই আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন, তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই জেনে যাবেন, যেগুলি আপনারা ব্যক্তিগতভাবে যদি সার্চ করতে হতো তাহলে সেক্ষেত্রে আপনাদের অনেক সময় লাগতো। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দেশের প্রথম আইকনিক রেল স্টেশনের স্থপতি কে? এটির উত্তর হচ্ছে মোহাম্মদ ফয়েজুল্লাহ। এখন আমরা দেখব এই যে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন, সেটি কি। আপনারা ছবিতে যে রেল স্টেশনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দেশের প্রথম আইকনিক রেল স্টেশন, যেটা কক্সবাজারে অবস্থিত, কক্সবাজারে নির্মিত হয়েছে। এটি হচ্ছে কক্সবাজার জেলার ঝিলংঝা ইউনিয়নের চান্দের পাড়ায় অবস্থিত। এটি একটি 6 তলা বিশিষ্ট রেল স্টেশন। এটি বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন। এটি নির্মিত হয় 2018 সালের জুলাই মাসে। এটার কাজ শুরু হয় এবং 2023 সালের নভেম্বর মাসে স্টেশনটা উদ্বোধন করা হয়। মোটামুটি আমাদের এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। আপনারা যখন এটা দেখবেন তখন নোট করে রাখতে পারেন। তাহলে এই কক্সবাজার রেলওয়ে স্টেশন, এটি হচ্ছে বাংলাদেশের প্রথম আইকনিক রেল স্টেশন, যেটি বাংলাদেশের কক্সবাজার জেলার ঝিলংঝা ইউনিয়নের চান্দের পাড়ায় অবস্থিত। এটি একটি 6 তলা বিশিষ্ট রেল স্টেশন। 2018 সালে এর কাজ শুরু হয় এবং 2023 সালে নভেম্বরে এটার উদ্বোধন করা হয়। আমাদের 2 নম্বর প্রশ্ন, বুড়িমারি স্থলবন্দর নিচের কোন জেলায় অবস্থিত? বুড়িমারি স্থলবন্দর সম্পর্কে চলেন আমরা একটু জেনে নিই। বুড়িমারি স্থলবন্দর বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত একটি অন্যতম স্থলবন্দর। এটি রংপুর বিভাগে অবস্থিত। রংপুর বিভাগের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। মনে রাখবেন, এখানে প্রশ্নে কেমন ছিল দেখেন। প্রশ্নে ছিল বুড়িমারি স্থলবন্দর নিচের কোন জেলায় অবস্থিত। এখানে রংপুর আছে, লালমনিরহাট আছে। দেখেন, রংপুরটা কিন্তু বিভাগ আর লালমনিরহাটটা জেলা। সুতরাং সঠিক উত্তর হবে আমাদের ঘ, লালমনিরহাট জেলায় অবস্থিত। বিভাগ যদি চাইতো তাহলে রংপুর, আর যদি উপজেলা চাইতো তাহলে পাটগ্রাম। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করা হয় কবে? আচ্ছা, এই ব্যাপারে চলেন আমরা জেনে নিই। দেখুন, 1972 সালের সংবিধানে যে 4টা মূল ভিত্তি ছিল, 4টা যে মূল স্তম্ভ ছিল, সেই 4টা ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তো এই 4টা যে মূল ভিত্তি, সেটা 1972 সালের সংবিধানে ছিল। পরবর্তীতে 1977 সালে জিয়াউর রহমানের আমলে আহ, সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে এই ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ 4টার যে লাস্ট যে মূল ভিত্তি ছিল, সেই ধর্মনিরপেক্ষতা শব্দটা বাদ দিয়ে দেওয়া হয়। এরপর 1988 সালে এরশাদের সামরিক শাসনকালে সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এরশাদের শাসনামলে সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে, কততম সংশোধনী? 8মতম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষণা করা হয়। এটা হলো 1988 সালে। তাহলে 8ম সংশোধনী হয়েছিল 1988 সালে, করেছিলেন এরশাদ, এবং রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম ঘোষণা করা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? ওআইসি হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ইসলামী সহযোগিতা সংস্থা। এই বাংলাদেশ ইসলামী সহযোগিতা সংস্থার সদস্যপদ লাভ করে 1974 সালে। 1974 সালের ফেব্রুয়ারিতে ওআইসি এর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই অনুষ্ঠানে বাংলাদেশ সদস্যপদ লাভ করেছিল। 5 নম্বর প্রশ্ন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বিষয়ক যে বিধান, সেটি বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? আপনারা জানেন যে এটি একটি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধানে এটির উল্লেখ রয়েছে। সংবিধানের 127 থেকে নম্বর অনুচ্ছেদে এটা উল্লেখ করা হয়েছে। 127 থেকে 132, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এটি কিন্তু একটি বাংলাদেশের একটি সাংবিধানিক কাঠামো, সাংবিধানিক কাঠামোর একটি অংশ।
তাহলে আমাদের সঠিক উত্তর হবে 127। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম নির্দলীয় রাষ্ট্রপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম নির্দলীয় রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। উনি ছিলেন বাংলাদেশের ষষ্ঠ বিচারপতি এবং উনি ছিলেন নির্দলীয়। অন্য অন্য রাষ্ট্রপতিগুলো যে কোনো দল থেকে এসেছে, কিন্তু উনি একমাত্র নির্দলীয় রাষ্ট্রপতি। এরপর 7 নম্বর প্রশ্ন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হলে তার বয়স কমপক্ষে কত হতে হবে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হলে তার বয়স কমপক্ষে 25 হতে হবে। আর বাংলাদেশে কাউকে যদি ভোটার হতে হয় তাহলে তার বয়স কমপক্ষে 18 হতে হবে। 8 নম্বর প্রশ্নটি, বাংলাদেশের গণপরিষদের সদস্য সংখ্যা কতজন ছিল? বাংলাদেশের গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 469 জন। তবে 1970 সালের নির্বাচন পরবর্তী সময়ে এই সদস্যদের মধ্য থেকে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন করা হয়। সংক্ষেপে বলতে গেলে গণপরিষদের 469 জন সদস্য নিয়ে গঠিত হলেও এর কার্যকর সংখ্যা ছিল 403 জন। সুতরাং সঠিক উত্তর হবে 403 জন। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটি, বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটি যেসব দেশের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেন? 9, বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটি যেসব দেশের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেন? বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটি 1972 সালে যখন একটি খসড়া সংবিধান প্রণয়ন করেছিলেন, তখন তারা কয়েকটি দেশের সংবিধান দেখে পর্যালোচনা করে তারা এই খসড়া সংবিধানটি প্রণয়ন করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারত এবং যুক্তরাজ্য। এজন্য উত্তর হবে ভারত ও যুক্তরাজ্য। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডা, তারপর অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের সংবিধানও পর্যালোচনা করেছিলেন, কিন্তু উত্তর হবে ভারত ও যুক্তরাজ্য। এরপর 10 নম্বর, বাংলাদেশের অর্থনীতিকে মোট কয়টি খাতে ভাগ করা হয়েছে? এখানে এক এক বইয়ে এক এক রকম উত্তর দেওয়া থাকলেও সঠিক উত্তর হবে বাংলাদেশের অর্থনীতিকে মোট 19টি ভাগে ভাগ করা হয়েছে। 11 নম্বর প্রশ্নটি, 15 আগস্ট 1971 পরিচালিত অপারেশন জ্যাকপটের নেতৃত্ব দানকারী কে ছিলেন? এটি হবে কমোডর আব্দুল ওয়াহিদ চৌধুরী। ওই একই সেক্টরে মেজর রফিকুল ইসলামও কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু সঠিক উত্তর হবে কমোডর আব্দুল ওয়াহিদ চৌধুরী। 12 নম্বর প্রশ্নটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? পূর্বে ছিলেন কাজী সালাউদ্দিন, বর্তমানে হয়েছেন তাবিথ আওয়াল। 26 অক্টোবর 2024 বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আওয়াল। 13 নম্বর প্রশ্নটি, ডাল ভাতের রাজনীতির প্রবক্তা কে ছিলেন? ডাল ভাতের রাজনীতির প্রবক্তা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। এখানে দুটো বিষয় ইম্পর্টেন্ট। অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক, এবং তিনি ডাল ভাতের রাজনীতির প্রবক্তা ছিলেন। অর্থাৎ মানুষ যেন দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, সে অধিকারকে নিশ্চিত করা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন আতাউল গনি ওসমানী। বাকি তাজউদ্দিন আহমেদ, উনি ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গঠিত যে অস্থায়ী সরকার তার প্রধানমন্ত্রী। খালেদ মোশাররফ ছিলেন একজন ব্রিগেড কমান্ডার, কে এম শফিউল্লাহ তাই ছিলেন। আতাউল গনি ওসমানী ছিলেন সর্বাধিনায়ক বা প্রধান সেনাপতি। 15 নম্বর প্রশ্ন, নাথান কমিশন কত সালে গঠিত হয়? নাথান কমিশন 1912 সালে গঠিত হয়। 1912 সালে আরো একটি ঘটনা ঘটে, সেটি হলো টাইটানিক জাহাজ ডুবে যায়। নাথান কমিশন প্রতিষ্ঠা হয় 27 মে 1912 সালে। এই কমিশনের সদস্য ছিল 13 জন এবং কমিশনের প্রধান ছিলেন ব্রিটিশ ব্যারিস্টার মিস্টার রবার্ট নাথান। এই কয়েকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং এর উদ্দেশ্য ছিল ঢাকায় মুসলমানদের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। কারণ তৎকালীন ব্রিটিশ আমলে কলকাতায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, বা ভারতবর্ষে অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু আমাদের উপমহাদেশ এই আমাদের এই সাবকন্টিনেন্ট সরি আমাদের এই পূর্ব বাংলায় তেমন কোনো বিশ্ববিদ্যালয় কোনোটাই ছিল না। তার জন্য নাথান কমিশন প্রতিষ্ঠা করা হয়। 16, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টাভিয়ান হিউম। 17, খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। খাসিয়ার যে গ্রাম আছে সেগুলোকে পুঞ্জি নামে ডাকা হয়। 18 নিপ্রোট বাংলাদেশের সরকারের 18 নিপোর্ট বাংলাদেশ সরকারের কোন ধরনের সংস্থা? নিপোর্ট বাংলাদেশ সরকারের জনসংখ্যা বিষয়ক সংস্থা। নিপোর্ট এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এটি 1977 সালে প্রতিষ্ঠিত হয়। নিপোর্ট সম্পর্কে এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। 19 বর্ষাকালে বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা কোনটি? দেখুন এখানে যতগুলি আছে সবই ঝর্ণা, কিন্তু এর মধ্যে বর্ষাকালে সবথেকে উঁচু ঝর্ণা হচ্ছে লাংলোক, বান্দরবান। এছাড়া ধূপপানি কিন্তু তার খুব কাছাকাছি রাঙামাটিতে, কিন্তু সঠিক উত্তর হবে লাংলোক, বান্দরবান। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? বাংলাদেশের সংবিধানের 7-1 অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। সুতরাং দেখা যায় যে বাংলাদেশের সংবিধানের 7-1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। অতএব সঠিক উত্তর 7 নম্বর বা গ। 21 বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদানে বিরত হয়েছিল? সে সময়ে যুক্তরাষ্ট্র, কারণ যুক্তরাষ্ট্র সে সময় নিরপেক্ষ থাকতে চেয়েছিল। দেখুন ব্যাখ্যাটা দেখি আমরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পক্ষে ভেটো প্রদানে বিরত ছিল, কারণ তারা এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছিল। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি ইহা মানি না। তাছাড়া আরেকটি সম্পূরক তথ্য হচ্ছে এই সময়ে অর্থাৎ ওই একই অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল আর বিরত ছিল যুক্তরাষ্ট্র। সরকারি বিল উত্থাপনের জন্য প্রয়োজন হয় কতদিন? সরকারি বিল উত্থাপনের জন্য প্রয়োজন হয় 7 দিন। অতএব উত্তর ক। 23 প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান BADC, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, BADC। 2022 সালের জনশুমারি অনুসারে নারী পুরুষের অনুপাত কত? এটি হবে ঘ 100:98.07। যদিও প্রকৃতপক্ষে এটি হবে 98.04। যেহেতু 98.07 এটি সব থেকে কাছাকাছি উত্তর, তাই এটিকে নেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে হবে 100:98.04। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য কোনটি? মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী। এটি 1973 সালে ভাস্কর আব্দুর রাজ্জাক নির্মাণ করেন। এটি 1973 সালে ভাস্কর আব্দুর রাজ্জাক নির্মাণ করেন। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। আরেকটি হচ্ছে এটি গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় অবস্থিত। এটি এই দুটো ইম্পর্টেন্ট, আমাদের একই সাথে সম্পূরক হিসাবে ইম্পর্টেন্ট। তাহলে জাগ্রত চৌরঙ্গী কোথায় অবস্থিত? এটি গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় অবস্থিত এবং এটি নির্মাণ করেন কে? ভাস্কর আব্দুর রাজ্জাক। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়? নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়। ইউরিয়া একটি সাদা দানাদার সার যেটি গাছের বৃদ্ধিতে এবং পাতায় ক্লোরোফিল সৃষ্টিতে সাহায্য করে। মূলত নাইট্রোজেনের কারণেই এটি হয়ে থাকে এবং ইউরিয়া সারে নাইট্রোজেন থাকে। 27 ইটিন প্রবর্তিত হয় কত সালে? ইটিন প্রবর্তিত হয় ঘ 2013 সালে। 28 বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? 28 খ
বাংলাদেশের সবচেয়ে বেশি ফরিদপুর জেলায় পাট উৎপাদন হয় বা উৎপন্ন হয়। 29, সরকারি কর্মচারীদের দায়মুক্তি সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? এটি খ 46 নম্বর। সরকারি কর্মচারীদের 46 নম্বর অনুচ্ছেদে দায়মুক্তি সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। 30, সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? নির্বাচন কমিশন বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থাৎ সংবিধানেই তার উল্লেখ রয়েছে। নির্বাচন কমিশন সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সুতরাং উত্তর খ 118। এই দিয়ে আমাদের 30টি প্রশ্নের ব্যাখ্যা সহ আমরা উত্তর জানতে পারলাম, এবং আপনারা যদি প্রত্যেকটা প্রশ্ন এভাবে উত্তর ব্যাখ্যা সহ জানতে পারেন, তাহলে অনেক কিছু সম্পূরক প্রশ্নের উত্তরও আপনারা জেনে যান। বিষয়টি আরো বেশি আপনাদের স্মৃতিতে স্থায়ী হয়। আমি আশা করব আপনারা নিয়মিত মডেল টেস্টগুলো দেবেন এবং নিয়মিত প্রশ্নগুলো সলভ করবেন। যে কিছু পারেন না, দুইটা পারেন, সে দুইটাই দিবেন, তবুও তার বাকি 28টা জানা হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে একদিন আপনাদের প্রিপারেশন ভালো হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিনগুলোতে মডেল টেস্ট দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।